এই একটি মাত্র এই বাংলা দ্বিতীয় হাত পরিচিতিতে ব্যঞ্জন ধ্বনিটা রয়েছে একটি টেবিলে 50টি এমসিকিউ কিভাবে আমরা সলভ করব এবং কিভাবে আমরা এই পরিচিতিটা থেকে আমরা নিশ্চিত থাকতে পারি যেটা থেকে আমাদের কোনো সমস্যা নেই সেটি আমরা এখন দেখব। দেখো এখানে আমাদের এই টেবিল অনুযায়ী এখানে প্রথমে পাবো যে কণ্ঠ, এবার তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। এটা হলো ধ্বনি হিসাবে। বর্ণ হিসাবে হলো ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয় এবং প বর্গীয়। উচ্চারণ স্থান জিহ্বামূল, অগ্রতালু, পশ্চাৎ দন্তমূল, অগ্রদন্তমূল এবং ওষ্ঠ। এবং একই সাথে স্পৃষ্ট কণ্ঠ, স্পৃষ্ট তালব্য, স্পৃষ্ট মূর্ধন্য, স্পৃষ্ট দন্ত এবং স্পৃষ্ট ওষ্ঠ তোমরা পাবো। অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য, এটা হচ্ছে অঘোষ ঘোষ। এই সমস্ত তোমাকে তুমি এই একটা টেবিলের মাধ্যমে এই তোমাকে যদি বলে কণ্ঠ ধ্বনি কোনগুলো তুমি বলতে পারবা, পশ্চাৎ দন্তমূল কোনগুলো বলতে পারবা, তোমাকে যদি বলে জিহ্বা দন্তমূল বলতে পারবা, দন্ত স্পৃষ্ট কোনগুলো বলতে পারবা, মহাপ্রাণ কোনগুলো বলতে পারবা, অঘোষ ঘোষ মানে সবকিছু তোমরা পারবা। শুধুমাত্র একটু মনোযোগ দিয়ে দেখো। জাস্ট তোমরা ক খ তো ছোটবেলা থেকে পড়ছো তাই না ভাইয়া? ক খ তো পড়ছো। এখানে ক খ আমরা এখন কি শিখবো? ক খ ব্যঞ্জন বর্ণমালা আমরা শিখবো। ব্যঞ্জনমালা কয়টি? 39টি। হ্যাঁ, আমরা কি শিখবো? ক, খ, গ, ঘ, ঙ, ক, খ, গ, ঘ, ঙ, স, স, জ, ঝ, ঞ, ট। এইভাবে ধারাবাহিকভাবে তোমরা যতক্ষণ এই ছকটা পূরণ হবে লিখতে থাকবা। ঠিক আছে? ট, ঠ, ড, মূর্ধন্য, ত, ধ, দ, ধ, মূর্ধন্য, প, ফ, ব, ভ। দেখো না, তো এখন আমরা কি করব, বিস্তারিত থেকে বুঝবো যে আমরা তো ক থেকে ব পর্যন্ত লিখলাম, এটা তো ছোট বাচ্চা পারবে, সবাই পারবে। তো এটাকে প্রয়োগ করব কিভাবে সেটা আমরা দেখব। দেখো, তোমার যদি প্রশ্ন করা হয়, তোমাকে যদি প্রশ্ন করতে আসে যে কণ্ঠ ধ্বনি কোনগুলো, ধ্বনি হিসাবে কণ্ঠ ধ্বনি কোনগুলো, এই কণ্ঠধ্বনি হলো ক, খ, গ, ঘ, ঙ। এটা হচ্ছে টোটালি কণ্ঠধ্বনি। এগুলোর মধ্য থেকে যদি দেখা যাচ্ছে যে একাধিক থাকে তাহলে এগুলো হবে কণ্ঠধ্বনি। আর যদি তোমাকে দেখায় যে দেখা যাচ্ছে এগুলোর মধ্যে শুধু একটা গ দিছে, গ দিয়ে বলছে যে নিচের কোনটি কণ্ঠধ্বনি, অনেকগুলো অপশন দিছে তার মধ্যে গ দিছে, তাহলে কণ্ঠধ্বনি কোনটা হবে? এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলে সেটা কণ্ঠধ্বনি হবে। সেম প্যাটার্ন এখানে যে তালব্য, এই 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 ধ্বনিগুলো থেকে আমরা কি পাবো? তালব্য ধ্বনি। যদি বলে তালব্য ধ্বনি কোনগুলো, তাহলে এগুলোর মধ্যে থেকে হবে সবগুলো, তাহলে সবগুলো যদি পৃথক ভাবে থাকে তাহলে পৃথক ভাবে। ঠিক আছে? এবং এরপরে মূর্ধটা এই জাতীয়, এরপর দন্ত এই জাতীয় এবং ওষ্ঠ এই জাতীয়। ঠিক আছে? এবং বর্গীয় তুমি দেখো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবা যে এই বিষয়টি খুবই লক্ষণীয় যে ক বর্গীয়, এই ক বর্গীয়র মধ্যে দেখা যাচ্ছে কিভাবে ক বর্গীয়, এটা কিভাবে ক বর্গীয় হলো? সহজভাবে বর্ণ লেখার টেকনিক হচ্ছে এই টেবিল অনুযায়ী শুরুতে যে বর্ণটা থাকবে, শুরুতে যেটা থাকবে সেই বর্গ। দেখো ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয় এবং প বর্গীয়। ঠিক আছে? কস টট প এইভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে যদি বলে ক বর্গীয় কোনটি, তাহলে ক অনুসারে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক বর্গ। সেম প্যাটার্নে দেখবা যে জিহ্বামূল, অগ্রতালু, পশ্চাৎ দন্তমূল, অগ্রদন্তমূল ইত্যাদি। যদি বলে যে অগ্রদন্তমূল, অর্থাৎ তোমাদেরকে কি করতে হবে? এই ধারাবাহিকতাটা মনে রাখতে হবে যে কণ্ঠ, তারপর তালব্য, তারপর মূর্ধন্য, জিহ্বামূল, অগ্রতালু, পশ্চাৎ দন্তমূল এবং অগ্রদন্তমূল, এগুলো তোমাদের একটু কি করতে হবে? মনে রাখতে হবে। একই সাথে তোমরা যেটা করতে পারবা, এই স্পৃষ্ট ব্যঞ্জনের ক্ষেত্রে শুধুমাত্র এই চারটা হবে, বলে দিচ্ছি। এটা হলো স্পৃষ্ট ব্যঞ্জনের ক্ষেত্রে। ঠিক আছে? স্পৃষ্ট ব্যঞ্জনের ক্ষেত্রে কি হবে? এই চারটা। যদি বলে স্পৃষ্ট ব্যঞ্জন কি কি, যদি বলে কণ্ঠীয় বা কণ্ঠ স্পৃষ্ট কি কি, তাহলে এই চারটা হবে। যদি বলে তালব্য স্পৃষ্ট কি কি, তাহলে এই চারটা হবে। যদি বলে মূর্ধন্য স্পৃষ্ট কি কি, তাহলে এই এটা হবে না, এটা আশিক্যটা হবে না। তাহলে এখান থেকে আমরা এই বিষয়টা স্পষ্ট ক্লিয়ার ধারণা পেলাম। এখন দেখো, যদি বলে অল্প প্রাণ কোটি, নিচে একটা এমসিকিউ দিল অল্প প্রাণ কোটি, এইভাবে দিল ক, এটা ক নাম্বারে দিল, খ নাম্বারে দিল, সে গ, তারপরে দিল, তারপরে দিল দেখা যাচ্ছে যে তারপরে
গ দিল, ঘ, এরকম 4টা অপশন দিল। এটা কি দিল? অল্প প্রাণ কোনটি? এখানে ক, খ, ঘ, ঠিক আছে, এবং পরে করো ঝ দিল। এখন দেখো, প্রথমে চিন্তা করো যে আমাদের প্রশ্ন হলো অল্প প্রাণ কোনটি? অল্প প্রাণ কোনটি? আচ্ছা দেখো, ঝ, ঝ কি অল্প প্রাণ? ঝ অল্প প্রাণ, তো এটা হবে না। তারপরে দেখো, এটা আমরা কি দিচ্ছি? ঘ, ঘ কি অল্প প্রাণ? না, এটা হবে না। খ, খ কি অল্প প্রাণ? এটা হবে না। ক কি অল্প প্রাণ? হ্যাঁ, ক অল্প প্রাণ, ক অল্প প্রাণ, তো এটা, বুঝছো? তো এইভাবে দেখা যাচ্ছে তোমরা অল্প প্রাণ, এগুলো হচ্ছে অল্প প্রাণ, এগুলো হচ্ছে মহাপ্রাণ, আবার অল্প প্রাণ, মহাপ্রাণ, ঠিক আছে? আর এখানে একটা জিনিস মনে রাখবা, এই রাশিক্যর ক্ষেত্রে রাশিক্য হচ্ছে এই তিনটা, আর ইয় এবং বুদ্ধ নয়, এটা হবে না। এটা ছাড়া হবে, ঠিক আছে? এটা এই ইয় এবং বুদ্ধ নয়, এটা হবে না। এটা ছাড়া আমাদের বাকি যে তিনটা রয়েছে, এই তিনটা হচ্ছে কি? রাশিক্য। আবার এটা গেল যদি বলে যে অঘোষ, অঘোষ হচ্ছে যে, তো অঘোষ এই দুটো লাইনের মধ্যে থেকে হবে, এবং ঘোষ এই তিনটাই ঘোষ হবে। তো নাসিক্যর ক্ষেত্রে কি হবে? এই দুটা, এইটা এবং এইটা কি হবে ভাইয়া? বাদ যাবে। আর বাকি তিনটা মিলে আমাদের কি হবে? আমাদের নাসিক্য হবে। ইয় এবং মধ্যটা ছাড়া আমাদের নাসিক্য হবে। তাহলে দেখো, একটি মাত্র ছকের মাধ্যমে আমরা কিভাবে একটি টেবিলের মধ্যে শিখলাম কণ্ঠধ্বনি কি কি আমরা শিখলাম, তালব্য ধ্বনি কি কি, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয়, প বর্গীয়, জিহ্বামূল, অগ্রতালু, পশ্চদন্তমূল, অগ্রদন্তমূল, ওষ্ঠ, স্পৃষ্ট, অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, মানে কতগুলো যে তুমি শিখছো নিজেও, শুধুমাত্র ক থেকে ম পর্যন্ত ইচ্ছা কিন্তু নিজের সাবলীল ভাষায় লিখবা, ধারাবাহিকতা মেনটেন করে লিখবা। আর এই জিনিসগুলো একটু মনে রাখবা, তাহলে দেখা যাচ্ছে তুমি মিনিমাম 50টা এমসিকিউ কি করতে পারতেছো ভাইয়া? অ্যান্সার করতে পারতেছো। দেখো এর ব্যতিক্রম কি আছে? যেমন কম্পিত ব্যঞ্জন, কি ব্যঞ্জন ভাইয়া? কম্পিত ব্যঞ্জন। কম্পিত ব্যঞ্জন যেটা রয়েছে সেটা হচ্ছে র। এটা একটু ব্যতিক্রম মনে রাখতে হবে, এটা তো একটা। দেখা যাচ্ছে এমনিতে যদি তোমাকে বলা হয়তো যে অঘোষ কোনগুলো, তো তুমি এভাবে পড়তেছো ক, খ, চ, চ, মানে এলোমেলো হয়ে যাচ্ছে, আবার কোনটা থেকে কোনটা কি পড়তেছো, যেভাবে সাজানো হওয়ার কারণে তোমাদের এই ধরনের সমস্যা হবে না। কম্পিত ব্যঞ্জন হচ্ছে র। পার্শ্বিক ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে ভাইয়া ল। পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে কি? ল। তাড়িত ব্যঞ্জন, তাড়িত ব্যঞ্জন হচ্ছে দুইটা ঢয় শূন্য র, ঢয় শূন্য র, ঠিক আছে? এটা হচ্ছে একটু ব্যতিক্রম। আর যদি বলা যায় কণ্ঠনালীয়, কণ্ঠ নালীয়, তাহলে এটা হবে ভাইয়া হ। কণ্ঠনালীয় হলে কি হবে? হ হবে। আবার যদি বলে যে শীষ ধ্বনি কোনগুলো, শীষ ধ্বনি যদি বলে, ঠিক আছে, সেক্ষেত্রে দন্তেশ্ব এবং তালবস্য, এই দুটো হবে শীষ ধ্বনি। তো এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, আবার এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, এগুলো হচ্ছে শীষ ধ্বনি। আবার যদি বলে উষ্ণ ব্যঞ্জন, যদি ব্যঞ্জনের কথা বলে, ঠিক আছে, তাহলে এটা হবে দন্তেশ্ব, তালবস্য এবং হ, এই তিনটা মিলে হবে এই ব্যঞ্জনটা। তাহলে আমরা একটি মাত্র ছক এবং এই ব্যতিক্রমগুলোর মাধ্যমে অনেক কিছু শিখলাম। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখো, আরেকটা বিষয় হচ্ছে যে তোমার দন্তমূলীয় একটা ব্যঞ্জন আছে। এটা যেমন হচ্ছে দন্ত ব্যঞ্জন, ঠিক আছে, এই দন্তমূলীয় একটা ব্যঞ্জন আছে। এই দন্তমূলীয় ব্যঞ্জনটা কিভাবে মনে রাখবা? তো এই দন্তমূলীয় ব্যঞ্জনটা, তো দন্তমূলীয় যে ব্যঞ্জনটা রয়েছে, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে দন্তমূলীয় ব্যঞ্জনটা এই টেবিল থেকে দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে না। ব্যতিক্রমগুলো কিন্তু বলে দিচ্ছি, কম্পিত, পার্শ্বিক, কণ্ঠনালীয়, তাড়িত, শীষ, উষ্ণ, এগুলো আমরা কি করতেছি? আলাদা করে দিচ্ছি। তো এই দন্তমূলীয় ব্যঞ্জন হচ্ছে 4টা। এটা কিভাবে মনে রাখবা? এটা শব্দের মাধ্যমে মনে রাখবা। নানা, নানা রাত, লাল সালাম, এইভাবে রাখবা। নানা রাত লাল সালাম, নানা রাত লাল সালাম,
এটার মাধ্যমে কি হবে, এই দন্তগুলো বের হচ্ছে 4টা, এই শব্দগুলার প্রথম অক্ষরটা হচ্ছে দন্তগুলির বেদন, দন্তের ন, র, ল। বুঝছো? এমনিতে যদি তুমি দন্তের ন, র, ল তাহলে সে দন্তের সই পড়তে যাও, তাহলে দেখা যাবে যে অনেকটা তোমাদের সময় লেগে যাবে বা হিজিবিজি হবে, আবার ভুলে যাবে। কিন্তু এই নানা রাত লাল সালাম এটা তো ভুলের কথা না, এটা ডিরেক্ট কি, এটা দন্তমূল, এটা দন্তমূল। এই দন্তমূল কি করতেছে, দন্তমূল ব্যঞ্জনের ক্ষেত্রে নানা রাত লাল সালাম দন্তের ন প্রথম অক্ষরগুলো মিলে এটা হচ্ছে কি আমার হচ্ছে দন্তমূলীয়, সেই অনুযায়ী আমাদের এই 4টা হচ্ছে দন্তমূল, অর্থাৎ ভুলে যাওয়ার কোনো অবকাশ নাই। তো এভাবে আমরা টেকনিকগুলো যদি ইউজ করি তাহলে দেখা যাচ্ছে অধিক পরিশ্রম না করে অল্প পরিশ্রমে আমরা বেশি ফল পাবো। দেখো দেখা যাচ্ছে আমাদের ওই ধ্বনীয় বর্ণ ওখানে একটা বিষয় রয়েছে, ধ্বনীয় বর্ণ তোমাদেরকে বলি, ঠিক আছে? 5 পরিচ্ছেদের মধ্যে দেখা যাবে যে প্রশ্ন আসছে যে ফলা কয়টি, ফলা দেখা যাচ্ছে যে 6টি, কয়টি ফলা 6টি। আমরা সচরাচর ইউজ করি না, বফালা, জফালা, জফালা, মফালা এভাবে ব্যবহার করি। এখন ফলা 6টি, এখন কি কি 6টি এটি মনে থাকতেছে না, তখন কি করবে, তখন তোমরা জাস্ট একটা ওয়ার্ডের মাধ্যমে, একটা শব্দের মাধ্যমে তোমরা এই 6টি ফলাকে মনে রাখতে পারো। কিভাবে পারো দেখো, তোমরা এইভাবে লিখবা, মনে রবে জল, মনে রবে জল, এটা তো একটা জাস্ট বাক্যের মতো বা একটা শব্দের মতো, তাই তো? তো এই মনে রবে জল, তো ফলার কথা দেখলেই তোমার মনে আসবে। কিভাবে মনে আসবে, ঠিক যেমন তোমাদের যখন দেখা যাচ্ছে যে জ্বর আসছে, তখন অটোমেটিক্যালি বেসিক্যালি কি ভাবো, নর্মালি তোমার এটা ভাবো যে নাপা খাইতে হবে, এস প্লাস খাইতে হবে, এরকম ভাবো কিনা? তো সেরকমই, তো যখনই তুমি ফলার কথা বলবা ভাইয়া, তখন ফলা হবে 6টি, আর যখনই ফলার কথা বলবো তখন এই কথা তোমার মনে পড়বে, মনে রবে জল। এই মনে রবে জল থেকে আমরা 6টি ফলা আলাদাভাবে মুখস্থ রাখো, জফলা বফলা এইভাবে রাখলে আমরা কি হবে, এই দেখো প্রথমে হচ্ছে ম ফলা, তারপরে কি আছে দুধের দাম, এটা হচ্ছে ড ফলা, তারপর হচ্ছে র, এটা হচ্ছে র ফলা, তারপরে ব, এটা হচ্ছে ব ফলা, তারপরে জ, এই জ দিলে ভালো হয় আর কি, হ্যাঁ এটা হচ্ছে জ, তাহলে জ ফলা, তারপরে ল, এটা হচ্ছে ল ফলা। দেখছো টেকনিকটা দেখছো? তুমি যদি আলাদাভাবে ম ফলা, জ ফলা, র ফলা, ব ফলা মানে কোনটা থেকে কোনটা যাচ্ছ, কি করতেছো, ধারাবাহিকতা মেনটেন হচ্ছে না। তো তুমি এই মাত্র এই মনে রবে জল, ঠিক আছে, মনে রবে জল, এই এটার মাধ্যমে তোমরা কি করতে পারো, সহজে শিখতে পারো। আর তো এই দেখা যাচ্ছে এই মনে রবে জল, এটা থেকে তোমরা মনে রাখতে পারো। আবার দেখা যাচ্ছে তোমার এমনিতেও মনে রাখতে পারো, এমনিতে যদি তোমরা মনে রাখো তোমার কাছে হিজিবিজি তোমরা কি করবা, হিজিবিজি ফিল করবা। এভাবে আমরা কিছু টেকনিকের মাধ্যমে সহজেই বিষয়গুলোকে কি করবো ভাইয়া, আয়ত্ত করবো। আবার যদি তুমি দেখা যাচ্ছে 6 পরিচ্ছেদে যাও আমাদের নবম দশম শ্রেণী বইতে, ওখানে পাবা যে দেখো ওখানে ছক পাবা। তো এই ছকের মাধ্যমে যখন একটা জিনিস তুমি ক্যালকুলেশন করবা বা ছকের মাধ্যমে যখন তোমরা সেটা অর্জন করবা, তখন তোমাদের কি হবে না, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো দেখা যাচ্ছে এই টোটাল এই টেবিলটা থেকে আলোচনা করার মধ্যে আমার মনে হয় যে তোমরা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছো, যাদের এখন সমস্যা আছে তোমরা একটু জাস্ট এই ধারাবাহিকতাগুলো মেনটেন করে এবং যে ব্যতিক্রম যেগুলো আমি বলেছি তোমরা ভিডিওটা একটু পোজ করে 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 তোমরা কি করতে পারবা, দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা আরো দেখা যাচ্ছে আরো টেকনিক্যালি বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবো, যার মাধ্যমে তোমরা উপকৃত হবে, ঠিক আছে? ধন্যবাদ, আসসালামু আলাইকুম।